আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, আপনাদের জন্য আমরা এই লক্ষ্মীর ভাণ্ডারকে যেন মাসে 10,000 টাকা করা হয় তার জন্য আন্দোলন শুরু করেছি অলরেডি। যে মমতা ব্যানার্জির সরকারকে আমাদের প্রত্যেক মা বোনকে লক্ষ্মীর ভাণ্ডারে 1,000 টাকা নয় 10,000 টাকা করে দেয়া হোক, এটা জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্টের ডিমান্ড। সঙ্গে সঙ্গে আর একটা কথা বলছি, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন আপনারা, অসুবিধা নাই, আমাদের মুখ্যমন্ত্রী বন্ধ করবে না, কিন্তু আপনাদের রাহুল গান্ধী, আমাদের ইন্ডিয়া সরকার বামফ্রন্ট কংগ্রেসের সরকার যদি আসে, ভারতবর্ষের মোদী সরকারকে যদি তাড়াতে পারি, তাহলে আমরা যদি প্রধানমন্ত্রী তৈরি করতে পারি রাহুল গান্ধীকে, আজকে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে, কাল থেকে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের মা বোনেরা বছরে 1 লাখ টাকা পাবে। তাই মা বোনদেরকে বলছি, এটা তো বাংলার ভোট নয়, এটা লক্ষ্মীর ভাণ্ডারের ভোট নয়, এটা হলো ভারতবর্ষের মোদির বিরুদ্ধে ভোট। এই মোদির বিরুদ্ধে যদি কংগ্রেস বামফ্রন্টকে ভোট দেন, আর যদি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হয়, আপনারা যেমন মমতা ব্যানার্জির কাছ থেকে লক্ষ্মীর ভাণ্ডার 1,000 টাকা পাচ্ছেন, তেমন আবার রাহুল গান্ধীর কাছ থেকে বছরে 1 লাখ টাকা মহালক্ষ্মীর ভাণ্ডার পাবেন। দুটো সুযোগের সদ্ব্যবহার করুন, দুটো সুযোগের সদ্ব্যবহার করুন। তাই এবারে মা বোনদেরকে অনুরোধ করব, একবার কষ্ট করে সুযোগ দিয়ে ইন্ডিয়া জোটের সরকার করুন, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করুন, তারপরের দিন থেকে বছরে 1 লাখ টাকা 1 লাখ টাকা 1 লাখ টাকা। আপনার কেন্দ্রে রাহুল গান্ধী ভারত চোড়ো ন্যায় যাত্রা বের হয়েছিল, পুলিশ অসুবিধা করেছিল, অসহযোগিতা করেছিল, অভিযোগ দায়ের করেছিল। তো রাহুল গান্ধীর যে ভারত চোড়ো ন্যায় যাত্রা, সেই যাত্রা কি আপনার ভোট ব্যাংকে প্রভাব ফেলবে বা আপনার ভোট ব্যাংকে কোনো সুবিধা আনতে পারবে? অবশ্যই। রাহুল গান্ধী ভারতবর্ষের যুবকদের মধ্যমণি। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রাটা করেছে একমাত্র এই কারণে যে বিজেপি সরকার, মোদী সরকার যে ভারত তোড়ো যে নীতি নিয়ম আইন কানুন নিয়ে চলছে, তাদের যে এই মুহূর্তে প্রয়োজন ছিল ভারত জোড়ো যাত্রা, তাই আমার নেতা রাহুল গান্ধী যখন বীরভূমে ঢোকেন, আমার নেতা, আমার দাদা অজিত চৌধুরী এনেছিলেন, সঙ্গে ছিলেন, আমরাও সঙ্গে ছিলাম। কিন্তু বীরভূম জেলার পুলিশ এবং বিশেষ করে আমার কাছে খবর যেটা, মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি রাজীব গান্ধীর হাত থেকে মানুষ হয়েছিলেন এবং রাজীব গান্ধীর হাত থেকে তার উত্থান। তার ছেলে মুর্শিদাবাদ বীরভূম হয়ে ঝাড়খণ্ড যাবে, তাকে কটূক্তি করা, তাকে বিভিন্ন জায়গায় পুলিশ দিয়ে হ্যারাসমেন্ট করা, মমতা ব্যানার্জি এটা খুব নির্লজ্জতার প্রমাণ দিয়েছে। তবে যাই করুক, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে রাহুল গান্ধীকে বীরভূমের মানুষ আশীর্বাদ করেছে এবং সেই আশীর্বাদ আশা করি বীরভূম জেলার মারগ্রামের ছেলে হিসাবে, এখানের মাটির ছেলে হিসাবে, কারণ আমি একটা কথা বলছি, ভূমিপুত্র বলে বাড়তি ভোট এসব কথা নয়। আমার কথা যেটা হলো, আমি জন্মেছি এখানে, আমার মৃত্যু হবে এখানে, আমার জানাজা হবে এখানে, আমার মাটিও হবে এখানে। আর বিভিন্ন প্রার্থীরা প্রচারে দেখলাম এক জায়গায় আমার অপোজিট প্রার্থীরা বলছে আমাকে বীরভূমে থাকার সুযোগটা করে দেবেন। আমি যেন, তার মানেটা কি? ভোট দিয়ে ওনাকে জিতিয়ে দেবেন, তাহলে উনি বীরভূমে থাকতে পারবেন, আর ভোট না দিয়ে যদি হারিয়ে দেন তাহলে ওনারা চলে যাবেন। আমি হারলেও যা, আমি জিতলেও তা। আসন কেন্দ্রের মানুষ আমাকে জিতিয়েছিল, আমি ছিলাম। আপনারা দেখেছেন পুরোহিত ভাতার জন্য লড়াই করেছি, পুরোহিত ভাতা চালু হয়েছে। ইমাম ভাতা বাড়ানোর জন্য লড়াই করেছি, ইমাম ভাতা চালু হয়েছে। রামপুরহাট হাসপাতালে কোভিডের সময় আমার সকলে বীরভূম জেলার মানুষ কাজ দেখেছেন। ব্রিজের জন্য আন্দোলন করেছি, তারাপীঠের পাওয়ার হাউসের জন্য আন্দোলন করেছি, লোহাপুরের হসপিটাল, থানা এবং পাওয়ার হাউসের জন্য আন্দোলন করেছি, বিষ্ণুপুরের হাসপাতালের জন্য আন্দোলন করেছি, ন্যাশনাল হাইরোডের জন্য আন্দোলন করেছি, মারগ্রাম হসপিটালকে চালু করার জন্য আন্দোলন করেছি, আপনার মারগ্রামে পানীয় জল চালু করার জন্য আন্দোলন করেছি। শুধু আন্দোলন করেছি বাইরে নয়,
আমি আন্দোলন করেছি বিধানসভার ভিতরে এবং ম্যাক্সিমাম আন্দোলন আমার সাকসেসফুল হয়েছে। কিছু আন্দোলন মমতা ব্যানার্জির সরকার বলে যেহেতু আমাদের সুনাম হয়ে যাবে তাই উনি করেননি। আবার এর সত্ত্বেও সিএএ এনআরসির কারণে ধর্মীয় মোদিজির পার্টি এবং দিদিজির পার্টি ধর্মীয় যে তাস খেলা খেলেছিল সেই তাস খেলায় মানুষকে আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেয়নি। মানুষ বাধ্য হয়ে নেশাগ্রস্ত হয়ে মানে ধর্মীয় নেশাগ্রস্ত হয়ে তাদেরকে ভোট দিয়েছিল। মানুষের এবারে ভুল বুঝে গেছে। এবছর পঞ্চায়েত নির্বাচনে মানুষ লড়াই করেছে, এবছর লোকসভা নির্বাচনেও মানুষ সুস্থ হয়ে আমাদেরকে মত পোষণ করবে এবং রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার যে সার্থকতা সেই সার্থকতা আশা করি ব্যালট বক্সে আসবে। এই বাংলায় 2024 লোকসভা নির্বাচন, এই নির্বাচনকে তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থী বলছে মোদি মমতার লড়াই, আপনারা কাদের লড়াই করবেন, কার সাথে কার লড়াই? কে বলছে মোদি মমতার লড়াই? এনডিএ জোটে যাচ্ছে না, তার কারণ হলো এনডিএ জোটে গেলে ওনাকে বিজেপির তকমা নিতে হবে। উনি তো ইন্টারনালি এমন করছেন, দিদির পার্টি, যে পশ্চিমবঙ্গে বিজেপি আর টিএমসি লড়াইটা করলে অন্তর্পক্ষে জোট বামফ্রন্ট এবং কংগ্রেসকে যত বেশি কমাতে পারবো, আমরা যদি বেশিরভাগ সিট তৃণমূল এবং বিজেপি নিয়ে যাই, পুরোটাই তো মোদিজির লাভ। কারণ দিদি 100% গ্যারেন্টি দিয়ে 10 টাকার স্ট্যাম্পে লিখে দিতে পারবে না পশ্চিমবঙ্গের সাধারণ পাবলিককে যে তারা ভোটে জিতে মোদিজির সরকারে যাবে না। এই গ্যারেন্টি দিদি কিন্তু সাধারণ মানুষকে 10 টাকার স্ট্যাম্পে দিতে পারবে না। কিন্তু আমরা বামফ্রন্ট এবং কংগ্রেস যে জোট করেছি, আমরা প্রত্যেকটা কর্মী এবং প্রত্যেকটা নেতা এবং প্রত্যেকটা প্রার্থী আমরা 10 টাকার স্ট্যাম্পে এফিডেভিট দিয়ে বলতে পারবো সাধারণ মানুষকে, আমরা আর যাই করি বিজেপির জোটে বিজেপিকে সমর্থন করব না, কিন্তু আমরা রাহুল গান্ধী বা জাতীয় কংগ্রেসকে সমর্থন করব। এটা বলার ক্ষমতা মমতা ব্যানার্জির দলের নেই। তাই মমতা ব্যানার্জির দলের একটা স্কিমই হলো, বিজেপি যদি 10টা 12টা 15টা পেল 18টা পেল, তাহলে বিজেপি মোদিজি নিয়ে চলে গেল। দিদিজি যদি 15টা 10টা 5টা যাই পেল তাহলে দিদি নিয়ে গেল, তাহলে ওটা টোটালটাই হলো মোদিজির। আপনাদেরকে একটা প্রশ্ন করছি, আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষের কাছে প্রশ্ন রাখছি। সাপোজ ধরলাম টিএমসি 12খানা সিট পেয়েছে বা 10খানা সিট পেয়েছে, তর্কের খাতিরে ধরে নিলাম মোদিজি 10খানা সিট না হলে মোদিজি প্রধানমন্ত্রী হতে পারছেন না, রাহুল গান্ধীর 10খানা সিট দরকার। এই তৃণমূল পার্টি কার পক্ষে যাবে? ইন্ডিয়ার পক্ষে যাবে না এনডিএর পক্ষে যাবে?